দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন লেখক অনন্য আজাদ, আব্দুল্লাহ আল মাহমুদ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ভাস্কর আবেদিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। লেখক ব্লগার অভিজিৎ হত্যা মামলার তদন্তে এখনো কোনো অগ্রগতি নেই। তদন্তের ভার থানা পুলিশের কাছ থেকে দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI। এটা কিন্তু হুমায়ুন আজাদকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, ব্লগার রাজীবকে যেভাবে হত্যা করা হয়েছিল, এটা কিন্তু প্রায় একই ধরনের মানে মুড অফ অপারেশন যেটাকে বলা হয়, সেটা একই রকমের। অভিজিৎকে কুপিয়ে হত্যা ও স্ত্রী বন্যাকে গুরুতর জখম করার প্রতিবাদে ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট। একই দিনে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফেসবুকে হুমকি দেওয়ার পরও অভিজিতের হত্যাকারীদের আগে গ্রেফতার করতে না পারা গোয়েন্দাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। শনিবার অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে জোট আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। আনসারুল্লাহ বাংলাদেশ সাজ তারাই দাবি করছে তারা মেরেছে, তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি জানে না? আমাদের মানুষরা সরকার কি জানে না? তার যদি না জেনে থাকে তাহলে কার ভুল? চট্টগ্রামের হালিশহর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং এক নারী সহ 4 জনকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, আটক সবাই জঙ্গি সংগঠনের সদস্য। অভিযানে 150 কেজি বিস্ফোরক, 76টি হাতবোমা, 24 রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। রাজধানীর মৌচাকে দেশ টিভি মাইক্রোবাস সহ 2টি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বেশ কটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর মৌচাক এলাকায় এই ঘটনা ঘটে। হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববারের পরীক্ষা 14 মার্চ শনিবার নেওয়া হবে, মঙ্গলবারের পরীক্ষার তারিখ জানানো হবে পরে। এছাড়া আগে স্থগিত 12 ফেব্রুয়ারির পরীক্ষা 13 মার্চ শুক্রবার নেওয়া হবে। আগামী 13 মার্চ শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমরা এই এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা, যেটা আমরা এসএসসি এবং সমমানের এসএসসি দাখিল এবং টেকনিক্যাল ভোকেশনাল, এই পরীক্ষাটা আমরা 12 ফেব্রুয়ারি যেটা ছিল সেটা আমরা পরিবর্তন করে 13 মার্চে আমরা নিয়ে যাচ্ছি। শেষ হলো অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে অভিজিৎ হত্যার প্রতিবাদে 10 মিনিট প্রতীকী ধর্মঘট পালন করেন পুস্তক প্রকাশক বিপণন সমিতি। মেলার সমাপনী অনুষ্ঠানে অভিজিতের মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলা একাডেমি। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে 1 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার দেয়া 152 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 1 উইকেট হাতে রেখেই নাটকীয় জয় পায় নিউজিল্যান্ড। এদিকে পার্থে আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়েছে ভারত। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কায়কোবাদ আকবর জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। বইমেলা শেষ হলো, এবার অনেক বই এসছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে শেষ পর্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা হয়ে দাঁড়ালো। অনন্য আজাদ, আপনি তো আসলে তরুণ লেখক এবং আপনি প্রথাবিরোধীও লেখক বটে, এবং আপনার বাবার মতোই, হুমায়ুন আজাদের মতোই আপনি বিভিন্ন সময় হুমকিও পেয়েছেন, যেমনটা অভিজিৎ রয় পাচ্ছিলেন আসলে। এবং আমরা গতকাল দেখলাম অভিজিৎ রয় হত্যার প্রতিবাদে যে সভা সমাবেশ হচ্ছে, সেখান থেকে বলা হচ্ছে এখানে গোয়েন্দাদের একটা ব্যর্থতা রয়েছে। আপনার কাছে কি এরকমটাই মনে হয়? দেখা যাচ্ছে যে 2004 সালে হুমায়ুন আজাদের উপর আক্রমণ হওয়ার পর 11 বছর অতিবাহিত হওয়ার পরও দেখা যাচ্ছে যে সেই হত্যার কোনো বিচার হয়নি, এবং মৌলবাদী বা ধর্মান্ধ মৌলবাদীরা দেখছে যে তাদের উপর কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের কোনো সরকারই মৌলবাদীদের বিপক্ষে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না নেওয়ার কারণেই তারা খুব হিংস্র হয়ে উঠছে। তারা যাকে পাচ্ছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। মুক্ত চিন্তা, বাক স্বাধীনতার পক্ষে যেসব মানুষেরা লিখে যাচ্ছে তাদেরকে তারা হামলা করছে। প্রথমে হুমায়ুন আজাদ ছিলেন, এখন অভিজিৎরা, কিছু তার আগেও হয়েছিল ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর, তারপর রাজীব। দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর আক্রমণ হয়েছে। তো এগুলো ধারাবাহিকভাবেই চলছে।
এবং অভিজিৎ রায়ের উপর যেখানে আক্রমণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তার ঠিক 10 পা সামনেই সবসময় একটি পুলিশের গাড়ি ওখানে উপস্থিত থাকে। এবং এটা শুধু ওই দিনের জন্য উপস্থিত ছিল না, এটা ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর দশক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা টিএসসির ওই স্থানে সবসময় পুলিশ উপস্থিত থাকে। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এত মানুষের মাঝখানে অভিজিৎ রায়ের মতন এত বিখ্যাত জনপ্রিয় একজন প্রথাবিরোধী লেখকের উপর আক্রমণ চালায়, এটা আসলে খুবই লজ্জাজনক। এবং শুধু গোয়েন্দা না, আমাদের পুলিশ বিভাগের বড় ধরনের ব্যর্থতা আছে। পুলিশেরা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ। তারা প্রশাসনের যেসব মানুষ আছে, প্রশাসন যেসব মানুষেরা চালায়, তারা সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু সরকার সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আপনিও তো থানায় 2-1 জিডি করেছিলেন এবং আপনার উপর যেই আক্রমণ, আপনি হিট লিস্টে আছেন, এই ব্যাপারে পুলিশ আপনাকে কি ধরনের সহায়তা দিচ্ছে? প্রথমত বাংলাদেশের পুলিশের উপর আমার কোনো আস্থা নেই এবং বিশ্বাস নেই। মানে পুলিশ জনগণকে উপকার করবে এটা খুব স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু দেখা যাচ্ছে জনগণকে তারা উপকার করছে না, তাদের সাহায্যের জন্য তারা এগিয়ে আসছে না। মানুষ রীতিমতো পুলিশকে ভয় পেতে শুরু করেছে। আপনার ক্ষেত্রে এবং কি ধরনের আপনি না, প্রতিকার? পুলিশ আমার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা পালন করেনি এবং আজ পর্যন্ত পুলিশ আমাকে কোনো ধরনের উপকারও করেনি। আপনি কি নিরাপত্তাহীনতায় ভোগেন, নিরাপদ বোধ করেন? এই বাংলাদেশের প্রতিটি মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছে, আমিও ভুগছি। এবং এইভাবে যদি চলতে থাকে একসময় দেখা যাবে মেধাশূন্য হয়ে উঠবে বাংলাদেশ। জি মাহমুদ, আপনি যেদিন হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, আপনার এইবার বইমেলায় বই এসছে, আপনি মোট 3টি বইও আপনার প্রকাশিত হয়েছে। আপনি সেদিন অভিজিৎ রায়ের সঙ্গে আপনার দেখাও হয়েছিল, আপনি আমাকে বলেছিলেন আধা ঘন্টা আগেও। সেই বিষয়টা আসলে কেমন ছিল, কি করে দেখা হলো, যদি আমাদেরকে সঙ্গে একটু শেয়ার করতেন। আচ্ছা, ব্যাপারটা ঠিক আধা ঘন্টা না, আমাদের ওই দিন সন্ধ্যা 6টায় বা 6:30টার দিকে একটা বিজ্ঞান লেখক আড্ডা ছিল। তো স্যার তখন হচ্ছে শুদ্ধেশ্বরের একটা মোড়ক উন্মোচন উৎসব ছিল, তো সেটা দেরি হতে হতে অনেক দেরি হয়ে যায় করতে করতে। তো আমরা ওয়েট করতে থাকি। তো আমরা প্রায় 8টার সময় আমরা ছায়াবীথি স্টলের সামনে হচ্ছে একটা পদ্মা বিছিয়ে আমরা সবাই বসলাম সেখানে। তো সেখানে আমরা আড্ডা দিছিলাম যে বিজ্ঞান বই কার কি বের হলো, বাংলাদেশের বিজ্ঞান লেখার কি অবস্থা, যেহেতু আমি নিজেই হচ্ছে একটা বিজ্ঞান পত্রিকার সম্পাদনা করতেছি। সো এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। সেটা কতক্ষণ নাগাদ, কি রকমের? সেটা 8টা থেকে 8:30, আর হাফ এন আওয়ার হবে। 8টা থেকে 8:30। জি। আচ্ছা, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন? কারা কারা উপস্থিত ছিলেন এই মুহূর্তে যারা বিজ্ঞান নিয়ে লেখালেখি করতেছেন, আমি ছিলাম, তারপর আমাদের শ্রদ্ধেয় বুয়েটের ফার্সি মান্নান মোহাম্মদ স্যার ছিলেন, তার স্ত্রী ছিলেন ফারহানা মান্নান, তারপর আমাদের লেখক আব্দুল গফফার রনি ছিলেন, অনু তারেক ছিলেন, সেলিম অর্ণব ছিলেন, বর্ণা আহমেদ আপু ছিলেন, তারপর অভিজিৎ রায় স্যার ছিলেন, আর আমাদের বুয়েটের আরেকজন তরুণ লেখক ছিল দীপু সরকার, ও ছিল। এটাই ছিল। আপনার কাছে কি মনে হয় সেখানে বহিরাগত কেউ ছিল? না না, আমার কাছে ওইখানে ওই মুহূর্তে যারা আমরা ছিলাম ওখানে মনে হচ্ছে না। আমরা সবাই নিজেদেরকে চিনি এবং আমাদের সার্কেলের লোক, বহিরাগত কেউ খেয়াল করি নাই। আমরা সবাই হাসি ঠাট্টা করতেছিলাম, এর বই বের হয়েছে, ওর বই বের হয়েছে, সবাই মিলে আনন্দ উল্লাস করতেছিলাম। ভাস্কর আবেদিন, আপনি দেখেছেন যে হুমায়ুন আজাদের ক্ষেত্রে তাকে অনুসরণ করা হয়েছিল এবং তার, আমি সঠিক বলছি কিনা অনন্য আজাদ বলতে পারবে আরো, যে তার একটা নির্দিষ্ট সময় ছিল যে তিনি ওই সময় বইমেলায় যেতেন এবং একটা নির্দিষ্ট সময় বইমেলা থেকে কিন্তু ফিরতেন। তা একদম ফিক্সড ছিল তার টাইমিংটা, আমার যতদূর মনে আছে। ফলে তাকে অনুসরণ করে একটি হামলা চালানো খুব কঠিন কিছু আসলে ছিল না। কিন্তু অভিজিৎ রায়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একেবারেই ভিন্ন ছিল, কারণ তিনি মাত্র 1 সপ্তাহ আগে দেশে এসেছিলেন। 1 সপ্তাহ না, 11 দিন আগে। 11 তো সপ্তাহখানেকের মতো, 11 দিন যে মেলায় ছিলেন উনি, এই 11 দিন উনি ঠিক সময় করে প্রতিদিন মেলায় যেতেন। 5টা 5:30টার মধ্যে উনি মেলায় এন্ট্রি নিতেন, মেলা থেকে বের হয়ে আসতেন ঠিক ওই সময়টাতে। মেলা শেষ হওয়ার পরে উনি চলে আসতেন। এবং ওই অভ্যাসে, একই অভ্যাসে ওই জায়গায় এসে চা খেয়ে দেন তারা বাসায় যেতেন। ওই সরোয়ার্দী উদ্যানের যে কোনাটাতে ঘটনাটি ঘটেছে ওখানেই অলমোস্ট ওর ধারে কাছেই ওনারা একটা স্টপেজ দিয়ে দেন, ওখান থেকে বাসায়। এই সময়ের মধ্যে আপনার কথা হয়েছিল? আমি জানি আর কি ওই সময়টা ছিলেন। এই 11 দিনের হ্যাবিটটা একই রকম। হুমায়ুন আজাদ স্যারের যেই বের হয়ে এসে প্রতিদিন, হুমায়ুন আজাদ স্যার যেরকম অভ্যাসের মধ্যে দিয়ে, অভিজিৎও কিন্তু অনেক ডিসিপ্লিনড একজন মানুষ। অভিজিতের লাইফেও ইনডিসিপ্লিন কোনো কিছু কখনো ছিল না। সেই ছোটবেলা থেকেই জানি যে আমার বন্ধু বান্ধবের মারফত যেভাবে ইনফরমেশনগুলি আমাদের কাছে আসে, একই রকম।
চলে, বেসিক লাইফস্টাইল একটা। একই রকম। তাহলে আসলে অনন্য আজাদ যেমনটা বলছিল, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে প্রতিবাদী সমাবেশ হচ্ছে, সেখানে যেমনটা বলা হচ্ছিল যে গোয়েন্দা ব্যর্থতা এবং অভিজিৎ রয় আসলে একটি যে হুমকির মুখে ছিলেন, তা সত্ত্বেও তার জন্য যথেষ্ট নিরাপত্তা ছিল কিনা এবং এখন পর্যন্ত তার হত্যাকারীদের চিহ্নিত করতে না পারা, সেই ব্যর্থতার দায় আসলে কাদের এবং মুক্ত চিন্তার, এই দেশে মুক্ত চিন্তার ভবিষ্যৎ আসলে কোথায়, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অনন্য আজাদ, আপনি যেহেতু মানে ব্যক্তিগতভাবে হুমকির মধ্যেও আছেন এবং অভিজিৎ রায় হুমকির মধ্যে, তিনি 1 নম্বরে ছিলেন, আপনার কি মনে হয় তার আরো একটু সতর্ক হওয়ার দরকার ছিল? বাংলাদেশে আসলে আপনি যতই সতর্ক হন না কেন, আপনি ভালো মতন থাকতে পারবেন না। কারণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককেও বাসার ভিতর ঢুকে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি বাসার মধ্যে নিরাপত্তা নেই আপনার। তো এখন অভিজিৎ রয় একজন লেখক, তিনি কোন শিক্ষক? 2005 সালে আলতাফ হোসেনকে হত্যা করা হয়েছিল, ফুলার রোডে তিনি থাকতেন। তো সে সময় থেকে এই ধারাবাহিকতা চলেই আসছে দেখা যাচ্ছে। অভিজিৎ রয় দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং তিনি মেলা উপলক্ষে এই বাংলাদেশে এসেছিলেন এবং তার মধ্যে সে জানতেন যে সে হুমকির মুখে আছে, কিন্তু সে কোনো সময় এটা ভাবেননি যে তার উপর আক্রমণ চলতে পারে, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং এটা আসলে আমাদের ব্যর্থতা। আমরা ভেবে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো সময় কেউ আক্রমণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি যে তারা মৌলবাদী গোষ্ঠী সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকেই টার্গেট করছে, তারা বইমেলাকে টার্গেট করছে। এবং দেখেছিলাম কিছুদিন আগেও দেখছেন ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী রোদেলা প্রকাশনী বন্ধ করে দিয়েছিল। এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয়। বইমেলা প্রাঙ্গণে এসে মৌলবাদীরা রোদেলা স্টলও আক্রমণ চালিয়েছিল, বাংলা বাজারেও আক্রমণ চালিয়েছিল। এবং দেখা যাচ্ছে ধীরে ধীরে তারা অভিজিৎ রয়কে এই দীর্ঘ 11 দিন ধরে ফলো করার ফলে তারা ওই সময় নির্দিষ্ট সময়ে 3-4 জন মিলে ওখানে আক্রমণ চালায়। ওখানে আক্রমণ চালানোর পাশে একটি বাইকও উদ্ধার করা গেছে এবং পুলিশরাও সেখানে ছিল। আজকে আমি পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে ওখানের একজন পুলিশ সদস্য বলেছে তারা ভেবেছিল ওখানে মারপিট হচ্ছে। মানে কত বড় দায়িত্বজ্ঞানহীনতার একটা পরিচয় দিয়েছে পুলিশ। এটা আমাদের জন্য খুব লজ্জাকর। যে আল মাহমুদ, আপনি যে বলছিলেন যে আপনাদের ওই আড্ডার কথাটা একটু, সেখানে কি কি বিষয় নিয়ে আলাপ হয়েছিল, এই বিষয়গুলি একটু জানতে চাই, কারণ আপনি তো বোঝেনি। আচ্ছা, কি কি বিষয় নিয়ে আলাপচারিতার, যেহেতু আমাদের বিজ্ঞান লেখক আড্ডাটা ছিল এবং আমরা ভেবেছিলাম যে এটা আমরা পরে বিভিন্ন নিউজে দিব, তো সেটার একটা আমি অডিও রেকর্ড করেছিলাম। এখন সেই অডিওটা আমার কাছে আছে, আমি নিয়ে আসছি আজকে। এটা আমি কোথাও পাবলিশ করিনি বা কিছু করিনি।